শুভ সকাল টিনা। শুভ সকাল জুবাইর। শুভ সকাল দর্শক, আজ ২রা ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাস। আমাদের ভাষার যে অর্জন আমাদের সেই মাস শুরু হয়ে গেছে এবং সেই মাসের দ্বিতীয় দিন আজ আরও একটা পাওনার দিন, অহংকারের দিন, গর্বের দিন আমাদের জন্যে। কারণ ১৯৫৩ সালের ঠিক এই দিনে আমাদের একজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানও জন্মেছিলেন। তাই আজ প্রথমেই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শুরু করতে যাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই আয়োজনে। সাথে আছি আমি টিনা এবং আমি জুলহাস জুবাইর। যেমনটি করে টিনা বলছিল যে হামিদুর রহমানের আজ জন্মদিন, পুরো জাতির পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের যমুনা পরিবারের পক্ষ থেকে জাতির এই মহানায়কের প্রতি, দেশের এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যেহেতু সপ্তাহ শুরু হয়ে গেছে, সপ্তাহে বেশ কিছু আয়োজন থাকছে, তাই এই মুহূর্তে এই আয়োজনগুলোর কথা একটি একটি করে জানিয়ে দিতে চাই। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। পাঠক, লেখক ও বই প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে অন্যতম প্রধান আকর্ষণ অমর একুশে গ্রন্থমেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত গ্রন্থমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ছুটির দিনে বেলা ১১টা থেকে শুরু হয়ে রাত ৮:৩০ পর্যন্ত এই আয়োজন খোলা থাকছে। বাহ। আর একবার ঢাকার একটা খবর, দেশ ও মাতৃকার প্রতি ভালোবাসা ও স্বাধীন বাংলার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাগো সম্ভাবনায়, জাগো কবিতায় এই স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে চলছে জাতীয় কবিতা উৎসব ২০১৫। উৎসবে থাকছে একুশের গান, উৎসব সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার এবং প্রদর্শনী। ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই। শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দানহুয়াং মেলোডি চার্ম অব দি সিল্ক রোড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যা ৬টায়। ঢাকার আর একটা আয়োজন, শিল্পকলা একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ১০০ প্রতিশ্রুতিশীল কণ্ঠ ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী কণ্ঠ সঙ্গীত ও নৃত্য পরিবেশনার আয়োজন করেছে। প্রত্যেক দিন সন্ধ্যা ৬টায় হবে এটি এবং এটি চলবে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে একটু চলে যেতে চাই মৌলভীবাজারে, কারণ আজ সকাল ১১টায় বড়লেখা ঐতিহ্যবাহী পরাগ নাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে বিদায় নেয়া সকল শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ শাহাবুদ্দিন এমপি। পাবনার একটা আয়োজনের খবর এবার, যে জাতি বই পড়ে সে জাতি এগিয়ে চলে। এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা। এবারের বইমেলায় ৩৬টি বইয়ের স্টল বসানো হয়েছে। জেলার ৫৬টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এবারের বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই খুলনায়, কারণ বই পড়ার অভ্যাস করি, আলোকিত সমাজ গড়ি এই স্লোগানকে নিয়ে খুলনায় বয়রা বিভাগীয় সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ২১শে বইমেলা। মেলায় প্রতিদিন আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকছে। টিনা, আমরা বেশ কিছু আয়োজনের কথা জানলাম, যার কেন্দ্রবিন্দু হয়ে আছে কিন্তু বইমেলাটা। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগানে এই আয়োজনটি থাকছে, কিন্তু উদ্দেশ্য সেই একটাই, অবশ্যই শুদ্ধ বাংলার চর্চা এবং বাংলার সংস্কৃতিকে জানা, ঐতিহ্যকে জানা। একদমই তাই। ঠিক এইভাবেই সংস্কৃতি ঐতিহ্যের কথা বলছিলাম। একটু দেশের খবর জানতে চাই, পত্রিকার হাতে নিয়ে নেই, পত্রিকার শিরোনামগুলো একটু শেয়ার করতে চাই দর্শকদের সাথে। প্রথমেই যে পত্রিকাটি দিয়ে শুরু করছি, দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনামের মধ্যে যে উল্লেখযোগ্য শিরোনাম আছে তার প্রধানটি, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট বন্ধ করা নিয়ে ধোঁয়াশা, কেউই দায়িত্ব নিতে চাইছেন না। সেই সাথে সৌদি শ্রমবাজার খোলার সুখবর, এ মাসেই আসছে প্রতিনিধি দল। ৬ বছর পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি কর্মী যেতে বাধা দূর, কম খরচে কর্মী যাওয়ার সুযোগ। সেই সাথে পেছালো এসএসসি পরীক্ষা, হরতাল থাকলে হবে না, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকেরা। দুঃখজনক একটি সংবাদ। এবং একদম শেষ পাতায় যেই শিরোনামটি এসছে, শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। মূলত এই ছিল আমার কাছে দৈনিক প্রথম আলো শিরোনামটি। না আচ্ছা, এরপরে দৈনিক যুগান্তর থেকে শিরোনাম পড়ছি। শুরুতেই যেটা পড়ছি সেটা হচ্ছে, হরতালে পেছালো এসএসসির প্রথম দিনের পরীক্ষা। আজকের পরীক্ষা নেওয়া হবে শুক্রবার, পরবর্তীতেও হরতাল হলে পরীক্ষার তারিখ বদলাবে। আর এরপরে সরকারও সমাধানের পথ খুঁজছে, নাশকতা ঠেকাতে ৭ দফা নির্দেশনা। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে, সংলাপ ছাড়া পিছু হটবে না বিএনপি, এটাও রয়েছে যুগান্তরে। এরপরে নতুন শিল্প কারখানায় গ্যাস সংযোগের সিদ্ধান্ত আসছে, এটা একটু আশার বাণী শোনানোর মতো একটা সংবাদ। এরপরে ধনুয়া এলেঙ্গা ৬৬ কিলোমিটার পাইপলাইন হচ্ছে।
আর এরপরে মাদক নিয়ন্ত্রণের নামে চড়া ঘুষের রেট, নেপথ্যে প্রভাবশালী কর্মকর্তা ও রাজনীতিক, এটাও জানাচ্ছে দৈনিক যুগান্তর। ধন্যবাদ চিনাকে। দর্শক, দৈনিক সমকালের একটি সংখ্যা হাতে আছে, সমকালের শিরোনামগুলো শেয়ার করছি। একইভাবে পরীক্ষার প্রসঙ্গে এবং সৌদির শ্রমবাজার খুলে যাওয়ার প্রসঙ্গটি আসছে। আর ভিন্ন প্রসঙ্গের মধ্যে যেই বিষয়টি আছে তা হচ্ছে চোরাগোপ্তা, বোমা হামলা, গাড়িতে আগুন ভাঙচুর, হরতাল অবরোধ প্রসঙ্গের এই শিরোনামটি করেছে। এবং আরেকটি শিরোনামে আছে দল অনেক, রাজনীতি দুই ধারায় বিভক্ত, সরেজমিনে পার্বত্য চট্টগ্রাম। এবং শেষ পাতায় যদি চলে যাই, সেখানে বিভিন্ন সংবাদের মাঝে যে বিষয়টি আসে, দ্বার খুলতেই মুখরিত প্রাঙ্গণ, মেলা থেকে দেখা শুধু একদিন শুধু একবার। এই ছিল অমর একুশে গ্রন্থমেলার একটি প্রতিবেদন। আচ্ছা, দৈনিক ইত্তেফাক থেকে জানাচ্ছি শুরুতেই সেটা হচ্ছে দুই পক্ষই শক্ত অবস্থানে। সরকার পক্ষ মনে করছে প্রতিপক্ষ শক্তির সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে, আর বিএনপি সহ 20 দল মনে করছে এবারের আন্দোলন সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে এবারের আন্দোলনে। এরপর যেটা পড়ছি সেটা হচ্ছে সব অপশক্তি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব, একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন এটি। আর এরপরে নির্বিঘ্নে পরীক্ষা দিতে চাই শিক্ষার্থীদের আকুতি। শেষ পাতায় চলে যেটা পড়ছি অবশ্যই সেটা হচ্ছে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা, এবং দেশে ভোটার প্রায় 9,62,00,000। ইসির চূড়ান্ত তালিকায় নারী ভোটার কম 7 লাখ। একটা আশার সংবাদ দিয়ে শেষ করতে চাই, 1919 সালের মধ্যে মেট্রো রেল চালু হবে, সেতুমন্ত্রী বলেছেন। বেশ একটি খুব পজিটিভ নিউজ, আমরা সবাই তাকিয়ে আছি এই বিষয়টির দিকে। এবং জনকণ্ঠে একটু ভিন্নভাবে প্রতিবেদন করেছে। প্রথমে যে শিরোনামটি এসছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, লালকাঠিতে শিরোনাম করেছে তারা, গতি নেই নির্মাণে, প্রতি প্রকল্পেই বাস্তবায়নের পর্যায়ে এসে ঝিমিয়ে পড়েছে। প্রতি বছর একটু একটু করে সময় বৃদ্ধি করা হয়, 20টির মধ্যে 19টির অর্থায়ন নিশ্চিত হয়নি। সেই সাথে বাঙালি কখনো অন্যায় অশুভর কাছে মাথা নত করে না। বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তা জানিয়েছেন। এবং একইভাবে বইমেলা নিয়ে বেশ কিছু শিরোনামও এসছে এবং পরীক্ষা পেছানোর কথাটাই আছে। এবং তছনছ হয়ে গেল নূর আলমের সংসার বার্ন ইউনিট থেকে। এই ছিল মোটামুটি দৈনিক জনকণ্ঠের উল্লেখযোগ্য শিরোনাম। আচ্ছা, এরপরে দ্য ডেইলি স্টার একইভাবে এসএসসি এক্সাম পেছানোটাকেই শিরোনাম করেছে, বলেছে এসএসসি ইকুইভ্যালেন্ট এক্সামস ওপেনিং ডিফার্ড বাট আনসার্টেনিটি লিঙ্গার্স। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে পলিটিক্যাল নিউজ, রিস্টোর লাইন্স অর ফেস ননস্টপ হরতাল। এরপরে ফালু ডিটেইনড আফটার মিটিং খালেদা, এটা আছে। আর আহতের খবর আছে, আর্জেন ভিকটিম ডাইস, 3 cops hurt in attack। আর এরপরে আরেকটা মোটামুটিভাবে আসার খবরই পড়তে চাই, যেটা হচ্ছে 6-year ban goes, সৌদি জব মার্কেট রিওপেন্স ফর বাংলাদেশিস, এটাও জানাচ্ছে দ্য ডেইলি স্টার। ধন্যবাদ চিনাকে। মোটামুটি একই ধরনের শিরোনাম ছিল, সৌদির শ্রমবাজার উন্মুক্ত হওয়া এবং সেই সাথে মেট্রো রেলের প্রসঙ্গটি এসছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি বিষয় এসছে জনকণ্ঠে, এবং এসএসসি পরীক্ষা পিছিয়ে গেল হরতাল অবরোধের কারণে। একদমই প্রধান শিরোনাম হয়েছে অলমোস্ট প্রত্যেকটি পত্রিকায় আমরা এই বিষয়টি পেয়েছি। যাই হোক, আমাদের আলোচনার এই পর্যায়ে দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আমাদের প্রথম চা বিরতিতে যাচ্ছি এবং ফিরবো আমাদের আজকের অতিথি সহ। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের জানিয়ে দিতে চাই, দিন কিন্তু শুরু হয়ে গেছে। যারা মাত্রই যুক্ত হচ্ছেন, আরও একবার শুভ সকাল। এবং আমরা বলেছিলাম অতিথি নিয়ে ফিরবো, একদমই তাই। আজ আমরা অতিথি নিয়েও ফিরেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গিফট বাস্কেট আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা আজ আমাদের সেই কাঙ্ক্ষিত ছবি বিজয়ী, আমাদের মূলত গত বছরের ডিসেম্বর মাসের, মানে বললে অনেকটা সময় মনে হয় না, গত বছর এই তো ডিসেম্বর মাসের নানা ঝুট ঝামেলার কারণে আমরা আমাদের অতিথিকে নিয়ে উপস্থিত হতে পারিনি। তিনি এসে পৌঁছতে পারেননি আমাদের মাঝে। অবশেষে আমরা তাকে পেয়েছি, এই ব্যস্ত মানুষটিকে খুঁজে পাওয়া গেল এবং তাকে আমরা স্টুডিওতে নিয়ে উপস্থিত হয়েছি। একটু তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন আফতাব নওজেশ চৌধুরী, ডিসেম্বর মাসের বিজয়ী। শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। কেমন আছেন? জি, আমরা অবশ্যই ভীষণ আমরা বেশ ভালো আছি, কারণ আপনাকে এরকম মাঝখানে আমাদের মাঝে পেয়েছি, খুব আনন্দের একটি বিষয়। আপনাকে উপহারগুলো তুলে দিব, তবে তার আগে আপনাদের এই যে কঠিন কষ্টসাধ্য এসএম গোর্কি ভাইয়ের তত্ত্বাবধানে যে বিষয়টি হয়ে গেছে, এই বিষয়টির এক ঝলক একটু দেখাতে চাই। আমরা দেখে নিব আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে যতগুলো ছবি এসছে, এর মাঝ থেকে এই দুঃসাধ্য কাজটি এসএম গোর্কি ভাই কিভাবে সাধ্য করেছেন।
বিজয় দিবসে চেয়েছিলাম আপনাদের চোখে, আপনাদের ক্যামেরার চোখে স্বাধীনতা, আমাদের দেশের স্বাধীনতা, বিজয় দিবস এবং বাংলার রূপটা দেখতে। তো অনেক ছবি আমরা পেয়েছি, এই ধরনের ছবিও পেয়েছি, তবে আরও পেলে হয়তো আমাদের জন্য ভালো হতো ছবিগুলো। তো অনেক ভালো ভালো ছবি এসেছে, তার মধ্যে থেকে আমরা যে মানে 3টা ছবি সিলেক্ট করেছি অন্যান্য বারের মতো এবারও, সেটা প্রথম যে ছবিটা আমরা মানে সিলেক্ট করেছি মানে তৃতীয় হিসেবে, সেটা অমিতাভ পাল দিনাজপুর থেকে পাঠিয়েছেন, জাতীয় ফুল শাপলাতে একটি মেয়ে, যার ফোকলা দাঁতের মিষ্টি একটি হাসি। বেশ চমৎকার ছবিটা। সব কিছু মিলে এই ছবিটা বেশ মজা লেগেছে আমাদের কাছে। তারপরে আনিসুজ্জামান উজ্জ্বল খুলনা থেকে পাঠিয়েছেন সমৃদ্ধির পথে বাংলাদেশ, চিংড়ি চাষ, যেটা আমরা যে চিংড়ি চাষ চিংড়ি রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তো সেই ছবিটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরেকটা যে জিনিস আফতাব নওয়াজ চৌধুরী সিলেট থেকে পাঠিয়েছেন, সকালের যে মানুষের যে জীবন যুদ্ধে যাওয়া, সেই ছবিটা চমৎকার একটি ছবি পাঠিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আফতাব নওয়াজ চৌধুরীকে বিশেষ করে ধন্যবাদ এই কারণে যে তার ছবিটা আমাদের ভালো লেগেছে এবং প্রথম হয়েছে। আফতাব নওয়াজ চৌধুরী, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দুঃসাধ্য বিষয়টি দেখলাম এবং দুঃসাধ্য বিষয়ের বিনিময়ে যে পাওনাটুকু আছে ওইটা আগে দিয়ে দিতে চাই। এই হচ্ছে আমাদের যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে একটি শোর, দুটো টিকিট, আপনি এবং আপনার খুব প্রিয় একজন মানুষ চলে যেতে পারেন। এটা হচ্ছে হোটেল সিগালের পক্ষ থেকে, এটাও দুটো টিকিট আপনি এবং আপনার পছন্দের যে কেউ চলে যেতে পারেন। এটার মধ্যে অনেকগুলো সুভিনিয়ার আছে, যে সুভিনিয়ার গুলো আপনার, আমাদের যমুনা টিভির পক্ষ থেকে, আর চকলেটস গুলো আমার, পরবর্তীতে রেখে দেব। খুব কংগ্রাচুলেশনস अगेन। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চকলেটস গুলো পরে আমি আপনাকে দেখানোর জন্য দিলাম, পরবর্তীতে রেখে দিচ্ছি। এটা নিয়ে আপনি যিনি জাজ ছিলেন, আই এম সরি, যিনি জাজ ছিলেন, আর আপনারা যারা আমার জন্য এতটুকু কষ্ট করলেন, তাদের সবাইকে তো কি বলবো, অবশ্যই ধন্যবাদ। প্লাস যমুনা টিভি তো এটা তো ডেফিনেটলি উনি প্রশংসা অবশ্যই দাবিদার। আর এই যে এই প্রোগ্রামটা করলো, এটাতে আসলে আমাদেরকে ইন্সপায়ার্ড করা। আমরা অনেক কষ্ট করি, আমরা অনেক ঘুরে ঘুরে ছবি তুলি, আসলে ছবিটা তুলি আমাদের শুধু নিজেদের জন্য না, আপনাদের সবার জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশ যে কত সুন্দর এটাকে বোঝানোর জন্য। তো এর পিছনে আমাদের যে কষ্টটা আছে, এটা ডেফিনেটলি উঠে আসছে, এটা আমার অবশ্যই ভালো। আচ্ছা, সুন্দর করে বললেন। একদমই কষ্টের কথা যখন শুনলাম, একটুখানি সকালবেলা প্রসঙ্গে আসি। যেহেতু আপনি নিজেই ছবি তোলেন, ফটোগ্রাফার, আমরা একজন ফটোগ্রাফিতে প্রফেশনালকে পেয়েছি আজ আমাদের মধ্যে, এটা বলতে পারি আমি মোটা দাগে? শিওর। আচ্ছা, সকালবেলাটা কিভাবে তাহলে শুরু হয়, দিনটা কেমন করে শুরু হয়, সকালবেলা ওঠা হয়? হ্যাঁ, সকালবেলা আমার শুরু হয় মোটামুটি 8টা-10টা থেকে। তারপর প্রোগ্রাম থাকে, কখনো কর্পোরেট বা কখনো ইভেন্ট, অথবা কখনো আবার আউটডোরের জন্য বের হয়ে যায়। তো এগুলো করে বাসা আসতে আসতে প্রায় রাত্রে 10টা-11টার নিচে না, ওর মোটামুটি মাসে 20-25টা দিনই 12টা-1টার নিচে না। তারপর ঘুমাতে ঘুমাতে ঠিকই আবার সকাল 9টা, আবার ঠিক ওই 10টা-11টা। আমাকে যারা চেনে তারা জানে আমার সম্পর্কে। আর মাঝে দিয়ে যখন হুটহাট করে দেখা গেল যে ল্যান্ডস্কেপের জন্য, আসলে ল্যান্ডস্কেপটা নির্ভর করে ওয়েদার উপর। যেমন এই ছবিটা সম্পর্কে বলি, আমার যে ছবিটা সিলেক্টেড হয়েছে, এটা হচ্ছে কানিশাইল খেয়াঘাট, সুরমা নদী, সিলেট। আচ্ছা, এটা লাস্ট নভেম্বর আপনার সকাল 5টা বাজে তোলা। আচ্ছা, বেশ সকালে। তো এটা ওয়েদারটা জানতে হয় যে ওয়েদারটা কেমন থাকবে। হ্যাঁ, একটা ছবি সবকিছু মিলেই এই ছবিটা রেডি হয়। তো সেই বিষয়ে আসছি, পুরো বিস্তারিত একটু জানার চেষ্টা করবো যে কি করে এত সুন্দর ছবিটা তোলা হলো। তার আগে যে জিনিসটা জানতে চাই যে কত বছর ধরে এই ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন? আমি প্রায় 2009 থেকে শুরু হয়, আর এর আগে শখ বা অল্প স্বল্প করে আগানো হচ্ছে আপনার 2006 থেকে। আর প্রফেশনালি শুরু করেছে 2012 এর মাঝামাঝি থেকে, একেবারে প্রফেশনালি যেটা। আচ্ছা, এখানে একটুখানি আমার জানার ইচ্ছে হয়েছে জুবায়ের, যে শখটা কেমন করে চেঞ্জ হয়ে প্রফেশনালি নেব, এটা মাথায় এলো যে শখ ছিল, দেন আমি প্রফেশনালি এটা বেছে নিয়েছি, এই জার্নিটা। এটা আসলে
আমি জব করতাম, তো জব করতে করতে খুব এক্সস্টেড হয়ে গিয়েছি। আচ্ছা, তো পাশাপাশি এইভাবে ফটোগ্রাফস করতাম, ভালো লাগতো। মাঝে মধ্যে অল্প স্বল্প ইভেন্ট, বেশ মোটামুটি আমার কাছে ভালো ভালো লাগছিল। হঠাৎ করে চিন্তা করলাম জবটা ছাড়বার পরে যে আমার একটু রিল্যাক্স দরকার, আমার একটা টাইম দরকার, একটা স্পেস দরকার। তখন আমি এটাতে চলে আসা এবং এখানে আমি প্রফেশনালি শুরু করি। এবং আলটিমেটলি একটা জিনিস কি, ইচ্ছে থাকলে পেশেন্টের জায়গাটা থেকেও কিন্তু ইনকাম করা যায় এবং এখানেও কিন্তু সেট আপ হওয়া যায়। বাহ, ভালো। এটা অনেক বড় ব্যাপার। বেশ সুন্দর করে নজেশ একটা কথা বলে, যদি ইচ্ছে থাকে তাহলে প্যাশনের সাথে নিজের প্রফেশনকে একত্রিত করে ফেলা যায়। একদমই, মানে নেশা পেশা আলাদা করা দরকার পড়ে না। হ্যাঁ, একটু যদি নজেশের কাছে জানতে চাই, এই যে আমাদের ফটো কন্টেস্টের ব্যাপারে জানা হয়েছিল কিভাবে? ফেসবুক আমাদের পেজ থেকে। আচ্ছা, তার মানে আপনি নিজে বিজয় হয়ে এসেছেন। আমার মনে হয় আপনার মাধ্যমে আমরা একটা আবেদন করেই দিতে পারি আমাদের যারা দর্শক আপনাদের শুনছেন ছবি পাঠিয়ে দেওয়ার জন্য, একটু বলে দিন। অবশ্যই, কেন নয়। আমি এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমি প্রায় দেখি যখনই সময় পাই, যেহেতু আমার তো সকালবেলা ঘুমাতে আমার লেট হয়। তো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারাও ছবি পাঠান, কারণ ছবি না পাঠালে আগ্রহটা বাড়বে না। আপনি যখন ছবিটা পাঠাচ্ছেন, তার সাথে আপনার আগ্রহটা কাজ করবে এবং ফার্দার আপনি আরো ভালো কিছু তোলা ট্রাই করবেন। কমেন্টস হোক, লাইক হোক, অথবা ছবি পাঠানো হোক, যেটাই হোক, কন্ট্রিবিউট করে। হ্যাঁ, একটা অনুষ্ঠানে কন্ট্রিবিউটটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনি প্রেজেন্ট আছেন। শুধু সেটের সামনে থাকলেই হয় না, সেটের পিছন থেকে আপনাদের হাই হ্যালো আমাদের জন্য অনেক ইন্সপিরেশনের ব্যাপার। বেশ সুন্দর করে বলে দিলেন। একদমই। এবং নজেশ ভাই যে আমাদের রেগুলার ফলো করেন এটা বোঝাই যায়, আমাদের যে কোর পয়েন্টগুলো ঠিক সেইগুলো উনি মেনশন করলেন। অবশ্যই। নজেশ, একটু জানতে চাই ফটোগ্রাফিটা শেখা হয়েছিল কিভাবে? ঠিক, আমার ফটোগ্রাফিটা আসলে কোনো ইনস্টিটিউশন বেজ না, বাট ফটোগ্রাফিটা অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি, যে আপনার যদি ইচ্ছে থাকে, আপনার যদি পেশন থাকে, আপনি যদি ট্রাই করেন, তাহলে আপনি অবশ্যই এটা আপনি অ্যাচিভ করবেন। আচ্ছা, তো আমার হাতে খড়ে যে টিচার, এখানে তো আসলে আমি সিনিয়র জুনিয়র সবার থেকে কাজ শিখি। তারপরও আমার হাতে খড়িটা হয়েছে প্রথম প্রকৃতি ভাই, তারপরে হচ্ছে তপুর রহমান, NH2 স্টুডিওর ওনার, আমার বড় ভাই তপুর রহমান আছে, সিলেটের খালেদ ভাই, এই সাথেও আছে কৃপা, ওয়াহিদ, জামান, সোহেল, হ্যাঁ, তারপরে মাহবুবুল করিম, রাসেল খান আমার ফ্রেন্ড, আসলে তারপরে অনুপম রয়, নাফিয়া জাহান রশি, এরকম বলতে গেলে আসলে অনেকে আসে। আসলে সবার থেকে সম্মিলিত একটা আইডিয়া আর সবার হেল্পিং হ্যান্ড আমাকে আজকে এতটুকু নিয়ে আসছে। আর অবশ্যই আমার ভিউয়ার, আমার যারা ফ্যান আছে, তাদের ভালোবাসা ছাড়া তো আমি নিশ্চয়ই এতটুকু আগাতে পারতাম না। সবারই হাত আছে, নিঃসন্দেহে, কাউকে ফেলার না। একদমই তাই, কাউকে ফেলার না। অবশ্যই তাই। মানে এখান থেকে একটা ভালো কথা উঠে এলো কিন্তু জুবাইর, আমরা অনেক সময় বলি না যে আড্ডা থেকে কিন্তু অনেক ভালো কিছু উঠে আসে। এতজনের নাম, অনেক লম্বা লিস্ট, তার মানে বোঝাই গেছে অনেক বড় ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন। একদমই অনেক ফটোগ্রাফির গুণগ্রাহী এখনো অনেকে আছেন। থেকে নিয়ে মানে ওই আড্ডাটা থেকেই একটা ভালো কিছু। আচ্ছা, একটু নজেশের কাছে জানতে চাই, যখন ফার্স্ট জানা হলো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ এ উইনার, ওই সময়কার আচ্ছা, আমি ফিলিংসটা কি ছিল? মজার ব্যাপারটা হচ্ছে আমি তখন ঘুমিয়েছিলাম। আমি উঠে আমাকে ফোন আসলো, রিসিভ করলাম। আচ্ছা, আপনি কি? হ্যাঁ, ঠিক আছে। তারপর বললো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস কন্টেস্ট। ওয়াও, হ্যাঁ, কি? ঠিক আছে, অলরাইট। ছবিটা যখন পাঠিয়েছিলেন মাথায় কি এটা ছিল যে বিজয়ী হতেই হবে? একেবারেই না। আমি খুব কমই আমি এক্সিবিশনে জয়েন করি বা কন্টেস্টে। তো আমি অবশ্যই এই প্রোগ্রামটা আমি প্রায় দেখি। তো ঠিক আছে, হলো যখন একবার দিয়ে দেখি, কিন্তু আজকে যে আমি এখানে বসবো আপনাদের সাথে, এটা আইডিয়া ছিল না। আমি আমার ড্রিমও ছিল। আচ্ছা, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া, তাই তো টিনা? অবশ্যই অনেক বড় পাওয়া। আচ্ছা, এবার একটুখানি প্রফেশনালি যেহেতু ফটোগ্রাফিতে আছেন, এখানে একটুখানি জানতে চাই আপনার কোনো পার্টিকুলার জনার আছে নাকি যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে ভালোবাসেন? আমি মূলত ওয়েডিংটা বেশি করি, ওয়েডিং প্লাস গ্ল্যামার। ওয়েডিং এন্ড গ্ল্যামার, হ্যাঁ। আর পাশাপাশি যেটা ল্যান্ডস্কেপ করা হয়, আমি ল্যান্ডস্কেপটা বেশি করি, মানে এর সাইডে। তো ল্যান্ডস্কেপটা করি আসলে আমি মূলত বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গাতে যাওয়া হয়, তখন আমার
বের হই, কোনো একটা সুন্দর জায়গা থাকলে বা মোমেন্ট দেখলে আমি তুলে নিয়ে আসি সবার জন্য এবং আমার নিজের জন্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই তো আজকে ওখান থেকে এখানে আসি। নিজের সংগ্রহে রাখার জন্যই মূলত এই কাজগুলো করা হয়। যে একটা ক্যামেরা থাকলে আমি ক্লিক করলাম, এটা না, একটা ক্যামেরা থাকলে আসলে ফটোগ্রাফসের ব্যাপারটা হচ্ছে ক্যামেরাটাকে আমার সম্মান করতে হবে। বেশ অসাধারণ সুন্দর করে নজেশ বললো। নজেশ আরো একবার কংগ্রাচুলেশনস, এসে যুক্ত হয়েছেন, সকালবেলা আপনাকে পেয়েছি, চকলেটস গুলো আপনার সুবাদে আমার কাছে থেকে যাবে, এটা ভালো দিক, কিন্তু নিয়ে ভেগে যাব এবং আগামীতে এরকম ছবি আরো পাবো, এটাই আশা রাখছি। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের যে অতিথি এসেছিলেন, আমাদের খুব কাঙ্ক্ষিত, মানে মাস জুড়ে এই একটা দিনের জন্য আমি আর টিনা, আমি অথবা আমি রুনিয়া আজমির, আমরা খুব অপেক্ষা করি যে কবে আমাদের সেই মাসসেরা বিজয়ীকে নিয়ে আমরা উপস্থিত হতে পারবো। আজ আমাদের ডিসেম্বর মাসের মাসসেরা বিজয়ীকে নিয়ে উপস্থিত হয়েছে। সহসাই হয়তো জানুয়ারি মাসের উইনারও আমাদের সাথে যুক্ত হবেন। তিনি অনেক কথা বলছিলেন, তাকে বিদায় জানিয়েছি। আর এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটা বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, আরও একটা ছোট্ট বিরতি বলবো, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম। যারা এখনই আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে শুভ সকাল, এবং পাশাপাশি এটাও তো মিস করে ফেললেন, তাদের জন্য আরেকবার বলে রাখছি, আমরা এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম আমাদের ডিসেম্বর মাসের মাসসেরা ছবি বিজয়ী আফতাব নজেশ চৌধুরীর সাথে। বেশ ওনার নেশা কেমন করে পেশায় পরিবর্তিত হলো, এই জার্নিটা ছোট্ট করে শোনা হলো আমাদের। আর এই মুহূর্তে আপনাদের যেহেতু শুভ সকাল বলে ফেললাম, তাহলে আরেকটা শুভ কাজ সম্পন্ন করে ফেলতে চাই। আজ যাদের জন্মদিন তাদের প্রত্যেককে একবার শুভেচ্ছা জানিয়ে ফেলতে চাই নিঃসন্দেহে। এবং সবচেয়ে মজার যে বিষয়টি আছে, আমরা তাদের জন্মদিনের কথাগুলো জানতে চাই আমাদের ফেসবুক পেজে, যার অ্যাড্রেসটা একবার মনে করিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসেই আপনারা আমাদের জন্মদিনের কথাগুলো জানেন। আর জন্মদিনের বেশ সুন্দর একটা লিস্ট নিয়ে আজকে বসেছি, কারণ খুব আনন্দের বিষয় হচ্ছে আমাদের মীর আন নাজমুস সাকিব, যে একদম অনুষ্ঠানের প্রথম দিন থেকে দর্শক হিসাবে আমাদের সাথে যুক্ত আছে এবং সেই সাথে সিলেটের নিউজ আপডেট আমাদের যে পৌঁছে দেয়, সেই সাকিবের আজ জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নিজেই জানিয়েছে আমাদেরকে, এবং সেই সাথে তার এক ডিপার্টমেন্টের বড় ভাই হাসান ভাইয়েরও জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা। একদম অনেক অনেক শুভকামনা। এবং সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে মনে হয় আমাদের সকালের বাংলাদেশের প্রত্যেকের ভীষণ ভালো লাগছে, কারণ শুরু থেকেই সাকিব এতখানি ইনভলভড আমাদের সাথে, এত বেশি করে কানেক্টেড। তাই আজকে এরকম একজন মানুষের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পারছি, এমন মনে হয় আমরাও আমাদের অনেক বড় পাওয়া। আচ্ছা, রুমানা রহমান জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন। সকালের বাংলাদেশে আমি যেমন একদম প্রথম থেকে আছি, সেই সাথে একটি নাম শুনে আসছি, মীর আন নাজমুস সাকিব, আজ তার জন্মদিন। বাহ, আমাদের এক দর্শক আরেক দর্শককে উইশ করছেন, বেশ সুন্দর, চমৎকার, একদমই তাই। বাট এটা কিন্তু দেখো কতক্ষণ ইন্টারেস্টিং, আমাদের একই পরিবারেরই তো অঙ্গ এরা সবাই হয়ে গেছে, একজন আরেকজনকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করে দিল। এই সেতুটা যে সকালের বাংলাদেশ বাঁধতে পেরেছে, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। নিঃসন্দেহে কিছু তো একটা ভালো কাজ করেছে। যাই হোক, পরবর্তীতে আরিফ ইসলাম ভুইয়া বলছেন, আগামীকাল 2 ফেব্রুয়ারি প্রিয় মানুষের জন্মদিন, কিন্তু 2 দিন ধরে রাগ করে আছে, আপনাদের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। আচ্ছা, যে মানুষই রাগ করে আছে তাকে রাগ ভাঙিয়ে দিয়ে বলছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আরিফ উইশ করতে যাচ্ছি, একটু উইশটা নিয়ে নেন। টিনা উইশ করে দিবে একটু? অবশ্যই। নাম বলেনি আপন মানুষের, নাম বলেননি যেহেতু, তাই আমরাও নাম ধরে তো বলতে পারছি না, তবে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আর রাগ করে থেকেন না, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, নিয়ে নেন, আমাদের পক্ষ থেকেও গ্রহণ করেন। একদমই তাই, রাগ করে থাকলে খামোখাই সময় চলে যাবে। যাই হোক, মাসুম রহমান বলছেন আজ তার প্রিয় বন্ধু সুহাগের জন্মদিন। সোহাগ যে নামই হোক, তাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিলাম। একদমই তাই, জন্মদিনের অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকলো। সালমান মন্ডল বলছেন আমার বড় ভাইয়ের আজ 22তম জন্মদিন, তিনি ঝিনাইদহ থেকে আমাদের লিখছেন এবং বলছেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা যাতে পৌঁছে দিই, শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম। এবং সেই সাথে আলামিন হোসেন বলছেন 2 ফেব্রুয়ারি তার ছোট বোন শিলার 11তম জন্মদিন, আপনারা তার জন্য কিছু বলে দিবেন। 11তম জন্মদিন কিছু বলে দিবে? 11তম জন্মদিন, মা তোমার জন্য অনেক দোয়া থাকলো, অনেক অনেক বড় হও, মানুষের মতন মানুষ হও, এই আর কি। আচ্ছা, আমাদের একজন আমাদের সহকর্মী, একদমই তাই, এটা আমি তোমাকে একটুখানি হল্ট করিয়ে দিচ্ছি। জুবায়ের যে আমাদের সহকর্মী, দুজনের জন্মদিন, সেটা নিয়ে আমরা ফিরবো। তবে তার আগে এই ফেরায় মানে একটুখানি আমাদের এই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ছেদ ঘটিয়ে নিউজ স্টুডিওতে চলে যাই নিউজ হেডলাইন্স জানতে। মাশরাফিকে আমন্ত্রণ জানাচ্ছি। মাশরাফি, জানিয়ে দেন কি আছে আজ। শুভ সকাল। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ গড়ালো ২৮তম দিনে। পাশাপাশি সারা দেশে ডাকা ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। সকাল থেকে রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি। এর আগে লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় সিএনজির ৪ যাত্রী আগুনে দগ্ধ হয়। এছাড়াও কুমিল্লায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দর্শক, হরতালের খবর জানবো। মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী আহমেদ রেজা, যাচ্ছি তার কাছে। রেজা, অবরোধ হরতালে রাজধানীর খবর জানান আমাদেরকে। মাশরাফি, সকালবেলা থেকে কিন্তু আমরা এই হরতাল কভারেজে রয়েছে এবং যেটি আমরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা মুভমেন্ট করেছি এবং যেটি আমরা দেখেছি যে হরতালে কিন্তু বর্তমানে খুবই স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান করছে। জনজীবন অনেকটাই স্বাভাবিক এবং গণপরিবহন এবং যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা যেটি বলছিলাম সকালে আমরা, সেটিও কিন্তু এখন অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে আসছে এবং তারা কিন্তু তাদের কর্মস্থলে নিজ নিজ প্রত্যেকের কর্মস্থলে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং এই যে বিষয়টি স্বাভাবিক পরিস্থিতির বিষয়টি, সেই বিষয়টি কিন্তু খুব স্বাভাবিকভাবে রয়েছে। এবং আরেকটি বিষয়, সকালবেলা থেকে কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমরা কিন্তু সরবরাহ করতে পারিনি বা এরকম কোনো সংবাদ আমরা পাইনি। মাশরাফি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হরতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ রেজা। চট্টগ্রামের মিরেরসরাইয়ে নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেসটি মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ভোর 4টার দিকে দুর্ঘটনায় পড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বৃত্তরা রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে যাওয়া তুর্না নিশিতা ট্রেনটি আটকা পড়েছে। রাজধানীর ইব্রাহিমপুর থেকে হাতবোমা সহ 2 জামায়াত কর্মীকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। রোববার রাত 8টার দিকে সেলিম খলিফা ও সাব্বির হোসেন নামে 2 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা নাশকতার জন্য ওই এলাকায় জড়ো হয়। তখন 2টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় তারা। এই সময় স্থানীয় জনতা এই 2 জনকে আটক করে পুলিশে দেয়। ডেইলি নিউ এজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ 2 শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। 2 জন একসঙ্গে মোটরসাইকেলে ওঠাকে কেন্দ্র করে ওই 2 জনকে পেটালো পুলিশ। ঘটনার শিকার নিউ এজের সাংবাদিক নাজমুল হুদা সুমন জানান, রাতে তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বিজয়নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রমনা থানার দায়িত্বরত পুলিশ তাদের গতিরোধ করে। 2 জন মোটরসাইকেলে ওঠা নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে 2 জনকে মারধর করে পুলিশ। সুমন ও তার বন্ধুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ থেকে গণশুনানির মাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি। তবে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করে ব্যবসায়ীরা বলছেন, এতে উৎপাদন ব্যয় আরও বাড়বে। রফতানি খাতে বিপর্যয়ের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। সিপিডির তথ্যমতে রাসায়নিক পণ্যের উৎপাদন ব্যয়ে গ্যাস ও বিদ্যুৎ খরচ 60%। কাঁচ শিল্পে এই হার প্রায় 47%। 21% মতো ব্যয় হয় ইলেকট্রনিক্সে। প্লাস্টিকে এই নির্ভরতা 6.1%। জঙ্গি সংগঠন আইএসের হাতে বন্দী জর্ডানের নাগরিককে মুক্ত করতে প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রোববার মুখপাত্র মোহাম্মদ আল মোমিনী রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঘোষণা দেন। মোমিনী বলেন, জঙ্গিদের হাতে আটক পাইলট মিয়াদ আল কাসাবিকে জীবিত উদ্ধারের চেষ্টার ত্রুটি করবে না সরকার। এছাড়া আইএসের সাথে বন্দি বিনিময় করতে রাজি আছে বলেও জানান জর্ডানের এই মুখপাত্র। ওই পাইলটকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। আগামী 3 দিনের মধ্যে ইয়েমেনের রাজনৈতিক অচলাবস্থা দূর না হলে নিজেরাই ক্ষমতা হাতে তুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববার এক বৈঠকের পর সরকারকে এমন আলটিমেটাম দেয় তারা। রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে দ্রুত দেশের পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ দিয়েছে বিদ্রোহীরা। এজন্য সামরিক বাহিনী ও প্রেসিডেন্সিয়াল কমিটির মধ্যে সমন্বয় করে সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে কমপক্ষে ড্র করলেই শেষ 4-এ খেলবে স্বাগতিকরা। তবে শ্রীলঙ্কার জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের কারণে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম অবশ্য জয় নিয়ে ভিন্ন কিছুই ভাবছেন না। বিকাল 5টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বাঁচা মরার এই ম্যাচ।
এই ছিল এখনকার মতো, ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও জুবাইরের কাছে। টিনা। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ। যদিও হেডলাইন্সে আজ অনেক বেশি পলিটিক্যাল অসহিংসতার খবরই ছিল, তবু পুরো জাতিকে জানিয়ে দেওয়ার জন্য বেশ সহিংসতার খবর ছিল। অবশ্যই অসহিংসতা মানে এটাই কাম্যজনের মুখ থেকে বেরিয়ে আসে, এক্স্যাক্টলি। তবু এটা জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের নিউজ পরিবারে যারা আছে আপনার মাধ্যমে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আর বলছিলে জন্মদিনের কথা, কাকে কাকে যেন উইশ দেওয়ার আছে? আচ্ছা, আমাদের সহকর্মী নাবিলা মারজুকের আজ জন্মদিন, যে আমাদের শুধুমাত্র সহকর্মী নয়, সহযোদ্ধাই নয়, বন্ধুও, আর আমাদের একজন ভিডিওগ্রাফার রাজু ভাইয়ের আজ জন্মদিন। সেই সাথে একটু জানাতে চাই যে উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের জন্মদিন আজ। 1939 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে। জাতি আজ গভীর শ্রদ্ধার সাথে এই মানুষটিকে, অন্তত আমরা খুব শ্রদ্ধার সাথে এই মানুষটিকে স্মরণ করছি এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তাকে জানাচ্ছি। কারণ ভাষার মাসে আমাদের অনেকগুলো প্রাপ্তির মাঝে এমন একটা প্রাপ্তি যা আমাদের ভাষা চর্চাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছিল। টিনা, আমরা মূলত জন্মদিনে যে শুভেচ্ছাগুলো আছে সেই শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দিয়েছি। আমি আশা করছি আমাদের দর্শকরা আমাদের জন্মদিনের সময় আমাদের শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দিবে, এবং যদি কেউ পৌঁছে দিতে চান সাথে চকলেটও পৌঁছে দিবেন। আর একটু ছোট করে মনে করিয়ে দিতে চাই যে আসলে আজমির আমাদের অনেক করে মনে করিয়ে দিয়েছে যে আজমিরের মা বেশ অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে। নিঃসন্দেহে আমরা সবাই দোয়া করব, এটাই প্রত্যাশা। অবশ্যই তাই, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আজমিরকে আমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের মধ্যে পাই, মানসিক কোনো রকম চাপ ছাড়া। একদমই তাই। আর এই মুহূর্তে যা করতে চাই, টিনা, তোমার গলার যে চাপটা আছে সেই চাপটা দেখি একটু কমানো চাই কিনা, আবহাওয়া ভিত্তিক যে ঝুট ঝামেলায় ভুগছো। আর আমি দর্শকদের কথাও দিয়েছিলাম যে আমাদের চা নিয়ে একটি প্রসঙ্গ এসেছিল, চা নিয়ে একটা উপস্থাপন আমরা দেখিয়েছিলাম, আরও একবার দেখাবো, এবং আমি আজ আবারও বলছি ভবিষ্যতে আরও একবার দেখাবো, কারণ খুব ইনফরমেটিভ। একটু দেখে নেবেন দয়া করে। চা, একটা সুন্দর দিনের শুরু হয় এক কাপ চা দিয়ে। তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চা খাওয়ার বিশেষ এক ঐতিহ্য গড়ে উঠেছে। সকালের নাস্তায়, বিকেলের আড্ডায়, কাজের বিরতিতে আপ্যায়নের গুরুত্বপূর্ণ অংশ জুড়েই থাকে এই পানীয়। আর চায়ের রয়েছে বেশ কিছু উপকারিতাও। চীন ও জাপানে প্রাচীনকাল থেকে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় চা। এক আদা চাই পাকস্থলীর কর্মক্ষমতা বাড়ানোর সাথে সাথে বাড়ায় রক্ত সঞ্চালনও। আর ঠান্ডা জ্বর, সর্দি কাশি সারাতে আদা চা, মশলা চা, জেসমিন চা, তুলসী চা যে ম্যাজিকের মতো কাজ করে সে তো সকলেরই জানা। এছাড়া বিশ্বজুড়ে আছে কয়েকশো প্রজাতির চা, আছে তার ভিন্ন ভিন্ন উপকারিতা। সবুজ চা ও ওলং চা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃদরোগের ঝুঁকিও কমে যায়। ক্যামোমিল চা কাজের চাপ দূর করে শরীরকে শিথিল রাখতে সাহায্য করে। পুদিনা চা অন্ত্রের সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাথে ক্যান্সার প্রতিরোধ করে। অপরদিকে দাঁতের সুরক্ষায় বার্লি চা, লেবু চা, বয়সের ছাপ রোধ করতে রুবিবস চা এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে ও বাতরোগ সারাতে পার্সলি চা দারুণ কাজে আসে। চায়ে আছে কিছু ভিটামিন, 2টি খনিজ পদার্থ ও 15টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড। এছাড়া আমাদের শরীরে যে ম্যাঙ্গানিজের দরকার হয় তারও কিছুটা মেটাতে পারে চা। তবে খুব বেশি দুধ চিনি নয়, বরং হালকা লিকারে চা খেলে এর মূল স্বাদ ও পুষ্টি উপাদান পাওয়া যায়। আর যে চাই হোক সেটা অবশ্যই খেতে হবে পরিমিতভাবে। অসাধারণ। আসলে এটা দেখে আর চায়ের কাপটা না নিচে রাখতে পারছিলাম না, কাপটা হঠাৎ করে হাতে চলে এসেছে ঝাঁপ দিয়ে। যাই হোক, দর্শকদের বলছি আরো একবার হয়তো ভবিষ্যতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অনেকেই ফেসবুকে বলেছেন বিভিন্ন ধরনের টিপস যাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনাদের এই কথাটি নিয়ে নিলাম, গ্রহণ করলাম এবং চেষ্টা করবো যে বিভিন্ন ধরনের টিপস আমরা প্রতিদিন তো একটু টুকটাক করে টিপস দিতেই চেষ্টা করি, তবে ধারাবাহিকভাবে যদি টিপস দেওয়া যায় সেই বিষয়টি নিঃসন্দেহে আমরা একটু দেখে নিব, তাই তো? টিনা কিছু বলছেন, টিনা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি একদমই দুশ্চিন্তায় পড়ছি না, মানে আমি ওর কথাটার সাথে
এতই একাগ্রতার সাথে সহমত প্রকাশ করলাম যে আমি নিমগ্ন হয়ে ওটাই শুনছিলাম। মনোযোগ দিয়ে অবশ্যই তাই, শুনছিলাম, অবশ্যই একদমই তাই। আমরা এটাই দেখাবো। আর যেহেতু জুবাইর এখানে আরেকটু মনে করিয়ে দিতে চাই, সকালবেলা হলেই যেহেতু যে টিপসগুলোর কথা বললাম আমরা দেখাবো কিংবা আমরা দেখাতে চেষ্টা করি, এর মধ্যে মধু দেখালাম একদিন, আজ চায়ের একটা উপস্থাপনা থাকলো, সকালবেলার সাথে কিন্তু এগুলোর অঙ্গাঙ্গি সম্পর্ক সকালবেলার সাথে খুব বেশি করে জড়িয়ে আছে। তো এই মুহূর্তে আমরা একটা সকালবেলাও কেন দেখে আসছি না? দেখছিলাম খুব সুন্দর একটা মর্নিং ভিজুয়াল, আসলে কিছু শীতও লাগছিল, আবার শরতের কাশফুলও দেখতে পেলাম, সব মিলিয়ে মিশিয়ে আর কি একদম। এটাকে তুমি সেই অর্থে শীতের শুরুটা বলতে পারো, যখন কাশও আছে, কাশফুল আছে, শীতের আগমনী বার্তা আছে। একদমই। যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি, এটা অবশ্যই আমাদের শেষ বিরতি। আবহাওয়া বার্তা নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, শেষ বিরতির পর ফিরে এলাম, তাই আর বিরতি নেওয়ার ঝুট ঝামেলা নেই আমাদের একদম। এটা আমার দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যতবারও একদম বলছে তাকে আমার দিকে একটা হাসি দিচ্ছে, কারণ একদম আমি বেশি বলি, আমাকেই মিমিক করছে। আচ্ছা, একদমই তাই। তবে কর্মদিবস যাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে তাদেরকে রিকোয়েস্ট করছি আর কিছুক্ষণ আমাদের সাথে থেকে সারা দিনের আবহাওয়ার পূর্বাভাসটা নিয়ে বেরোন, তাহলে আপনার জন্য গুছিয়ে নিতে সবকিছু বা ওরকমভাবে প্রিপেয়ার্ড থাকতে সুবিধা হবে। হ্যান্ড ওভার করে ফেলছি রুবিকে, জানিয়ে দিক আবহাওয়া বার্তা। রুবি, শুভ সকাল। শুভ সকাল টিনা, শুভ সকাল জুবাইর, দুজনকে এবং হ্যান্ড ওভার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কমপ্লিট করে তারপর ওভার করব আবার তোমাকে। তার আগে বলছি, পৃথিবীতে সব কিছুরই একটা সাইড ইফেক্ট থাকে। বিয়ে নামক ব্যাপারের সাইড ইফেক্ট হচ্ছে বিয়ের পরে চাইলে আপনি বিছানার দুই সাইড দিয়ে নামতে পারবেন না, এক সাইড ব্লক। আবার আপনি যেমন আমারও একটা সাইড ইফেক্ট আছে, সেটার কথায় পরে আসছি। তার আগে বলি, প্রচণ্ড ব্যথা পেয়ে আমি গতকালকে ক্যাপসুল খাচ্ছিলাম, তখন ভাবছিলাম ক্যাপসুলের তো সাইড ইফেক্ট আছে, দুই সাইড কেটে তো আর খাওয়া সম্ভব না। এই যেখানে আমি ওয়েদার দিতে আসি, আমার সাইড এফেক্ট হচ্ছে আমার জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সময়, আবার অন্যদিকে আমার প্রচণ্ড কথা বলার অভ্যাস। তাই আপাতত দুই সাইড কেটে আপনাকে ওয়েদার ডিটেলস জানিয়ে দিতে চাই। ওয়েদার ডিটেলস জানিয়ে দেওয়ার আগে ওয়েদারের সাইড এফেক্টগুলো বলি। ঠান্ডা লাগা, সর্দি, বুকে কফ জমে যাওয়া, বুকে ব্যথা হওয়া এবং প্রচণ্ড জ্বরও হতে পারে সর্দির সাথে। এইগুলোর জন্য গরম কাপড় সাইডেই রাখুন, তাহলে আমার মতো এরকম কথা আর আটকে যাবে না। আপাতত কথা আটকাতে চাচ্ছি না, ওয়েদার ডিটেলসে ওয়েলকাম জানাচ্ছি পুরোপুরি সাইডে আপনাকেই রেখে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার ব্যাপারে বলা হচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর তাপমাত্রা সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে সেটা দুপুর অবধি আপনাকে হয়তো রোদ দেবে সূর্য। সন্ধ্যার পরে কিন্তু যথারীতি সেই বাতাস
বইবে, যা কনকনে ঠান্ডা আরও বাড়িয়ে দেবে। শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, সীতাকুণ্ড, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা এবং রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের, এবং তা অব্যাহত থাকতে পারে আরও বেশ কয়েকদিন। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের টেকনাফ এবং তা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 5.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:40 এবং সূর্য অস্ত যাবে 5:45 এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। প্রথমেই যথারীতি ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা আজকে হতে পারে 23.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 7.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 23.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 9.1 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। জুবাইর এবং টিনা, এই ছিল আমার হাতে থাকা আজকের জন্য যতখানি নির্ধারিত ওয়েদারের কথা বলার সময়ে যা বলতে চাচ্ছিলাম তাই। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা আমি তোমাকে আগে পৌঁছে দিতে চাচ্ছিলাম, কারণ তুমি আসলেই প্রিসাইজলি জানিয়ে ফেলেছো আবহাওয়া বার্তাটা। এটা খুবই কাজে দেবে দর্শকদের এবং আমাদেরও, কারণ এই মুহূর্তে আমার গলা খুবই ট্রাবল দিচ্ছে। সো আমার মনে হয় আমি একটুখানি সাবধানে এবং সতর্কে থাকতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে একদমই কি করতে হবে আমাদের? একদমই যা করতে হবে এই মুহূর্তে সরাসরি আমাদের দর্শকদের যারা ছবি পাঠাচ্ছেন তাদের একটি ছবি দেখে নিতে চাই। খুলনা থেকে শান্ত সাহা কি পাঠিয়েছেন একটু দেখে নিই। বেশ সুন্দর একটা ছবি দেখলাম টিনা। আমরা দুভাবে বলা যেতে পারে। শান্ত, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। দুটোভাবে বলা যেতে পারে। এক হচ্ছে এটা যদি সন্ধ্যাকালীন সময়ের ছবি হয় তবে পাখিগুলো হয়তো নিরে ফিরে যাচ্ছে, অথবা আমাদের অতিথি পাখি যারা এসেছিল হয়তো এই শীত শেষে তারা নিজেদের গন্তব্যে আবারও ফিরে যাচ্ছে। আসলে সবাই তার গন্তব্যে ফিরে যায়, এইভাবে বলা যেতে পারে। অথবা এমনও হতে পারে যে দিনের শুরুতে তারা নিজের অন্যের সংস্থানে বেরিয়ে গেছে। অবশ্যই তাই, মানে মোদ্দা কথা হচ্ছে শীতে পরিযায়ী পাখি। বাহ, বেশ সুন্দর করে টিনা বলেছে। যাই হোক, এই মুহূর্তে আরো সুন্দর সুন্দর অনেকগুলো কমেন্ট আছে হাতে, কমেন্ট পড়তে চাই। ফেসবুকে কমেন্ট করেছেন যারা, তাদের প্রথম কমেন্টই পড়ছি। এমপি রতন, আপনি বেশ বড় একটি কমেন্ট করেছেন। আপনি লিখছেন, শুভ সকাল, আমি রতন দিনাজপুর কৃষ্ণপুর গ্রাম থেকে লিখে থাকি। বরাবরের মতো আজকেও লিখলাম। 2রা ফেব্রুয়ারি আমার ছোট ভাই সহ সারা দেশে প্রায় 15 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে। আশা করি পরীক্ষায় তারা অনেক ভালো করবে, কিন্তু দেশের যে অবস্থা এতে পরীক্ষার্থীদের মনে অনেক টেনশন কাজ করছে, কখন যেন পরীক্ষা পিছিয়ে যায়। তাই আমাদের অনুরোধ থাকবে সকলের প্রতি পরীক্ষা যেন সময় মতো সঠিক সময়ে শেষ করতে পারে তারা। সেজন্য আমরা হরতাল, অবরোধ, পেট্রোল বোমা দিয়ে কোনো পরীক্ষার্থীর পরীক্ষার বিনিময়ে জীবন না দিতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সবার প্রতি শুভ কামনা রইল। এমপি রতন, আপনি নিঃসন্দেহে নিশ্চয়ই জানেন, আমাদের সকাল থেকে অনেকবার আমরা সংবাদে প্রচারও করেছি যে পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে এই নিরাপত্তার কথা বিবেচনা করেই। অবশ্যই, এবং যখন তিনি লিখছিলেন তখন অবধি হয়তো এটা আসেনি খবরটা যে পরীক্ষা পেছানো হয়েছে। যাই হোক, এতক্ষণে হয়তো জেনে গেছেন যে পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়েছে। আচ্ছা, মাসুদ রানা একটি কমেন্ট করেছেন। মাসুদ রানার কমেন্টটি পড়ছি। শুভ সকাল, গল্প গাথা সকালের বাংলাদেশের প্রতিটি মানুষ কেমন করেছে। হাজার ভালোবাসার মধ্যে সকালের বাংলাদেশ এক অন্যরকম ভালোবাসা। সকালবেলা সকালের বাংলাদেশের সাথে আপু ভাইয়ার সাথে কাটিয়ে দিচ্ছি সকালের প্রতিটা মুহূর্ত। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। এই প্রথম কোনো অনুষ্ঠানের এত মনোযোগ সহকারে দেখছি। এই অনুষ্ঠানের মাধ্যমে সকালই অনেক কিছু জানা যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই অনুষ্ঠানটি দেখি। অনেক ভালো লাগে এই অনুষ্ঠানটি দেখলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা সকালের বাংলাদেশের হয়ে আমাদের জন্য রোজ খেটে যাচ্ছে। আমাদের স্বপ্ন একটাই, সকালের বাংলাদেশ প্রতি আমরা চাই সকালের বাংলাদেশের আরও এগিয়ে যাক। শুভ সকাল। মাসুদ রানা,
অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই, এবং সবার আগে ধন্যবাদ জানাবো, আপনি অনেক ধৈর্য নিয়ে অনেক বড় করে আমাদেরকে জানিয়েছেন আপনার অভিব্যক্তি। এজন্য রানা আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য। আর এখানে একটু আমাদের পাওয়ার কথাও বলতে চাই, আপনি অনেক মনোযোগ দিয়ে যদি এটাই প্রথম কোন অনুষ্ঠান হয় দেখে থাকেন, এটা আমাদের পাওয়া আসলে। এজন্য আরো একবার ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে পুরো সকাল একসাথে বাংলাদেশ যাচ্ছে, এটা জানতেই ভালো লাগে। আজকের মতো এখানেই চলে যাচ্ছি, আগামীকাল আরো একবার দেখা হবে নতুন একটি সকাল নিয়ে, নতুন ভাবে। কিন্তু শেষ পর্যায়ে একটি কথা বলে যেতে চাই যে আমরা একজন চম্পার কথা পড়ছিলাম, আজকে সমকালই শিরোনামটি এসছে যে নূর আলমের যাত্রাবাড়িতে অগ্নিদগ্ধ হয়েছেন যারা, সেই নূর আলম অবশেষে মারা গেছে। আমি ওই দিন একটি কথা বলেছিলাম যে আপনার যারা অগ্নিসংযোগ করছেন তারা একবার ভেবে দেখুন আপনার আপনজন এই অগ্নিসংযোগে পুড়ে দগ্ধ হতে পারে। ভাবতে থাকুন, সকল প্রকার নাশকতা থেকে নিজেকে বিরত রাখুন। এবং জুবাইরের আকুতি আপনাদের কাছে সত্যিকার অর্থেই পৌঁছাক, এটা খুব মন প্রাণ দিয়ে কামনা করছি আমরা। আর বাকি যারা রয়েছেন ভয়ে ভয়ে প্রত্যেক দিন বাসা থেকে বের হচ্ছেন যে কি হবে ঠিক করে ফিরতে পারবো কিনা, শুধু আপনাদের জায়গা থেকে আপাতত এইটুকুন করতে পারেন, সতর্ক থাকতে পারেন, সাবধানে থাকতে পারেন। শুভ সকাল।